নমস্কার। আজকে আমি নিজের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। তার আগে দুটো কথা। গল্পের নাম ছিল গুপদের জীবনচক্র কিংবা রক্তের পাঠশালা। এই দেখা পত্রিকাতে প্রতিবারই লেখার জন্য আমন্ত্রণ পাই। তা এই গল্পটা আমি পাঠিয়েছিলাম। তো সম্পাদক মহাশয়ের গু আর পোঁদ এই দুটো শব্দ তার কাছে অশ্লীল মনে হয়েছিল। তা গল্পের নামটা উনি পাল্টে দিয়েছেন, হতে পারে জীবনচক্র কিংবা রক্তের পাঠশালা। গু যদি আমি পটি বলতাম শুনতে ভালো লাগতো, আর পোঁতকে যদি আমি নিতম্ব বলতাম শুনতে ভালো লাগতো। যাই হোক, হতে পারেটা দুটি শব্দ, সেই জায়গায় গুপদের জীবনচক্র কিংবা রক্তের পাঠশালা। সম্পাদক মহাশয় আমাকে যদি ফোনে বলতে পারতেন যে এই দুটো শব্দ পাল্টানো খুব দরকার, তাহলে আমি অবশ্যই ভাবতাম। যাই হোক, তা আমি এইভাবেই গল্পের নামটা বলবো। আবারও বলছি, আমার কাছে এই শব্দগুলো অশ্লীল নয়। বন্ধুরা শুনবেন, গল্পের নাম গুপদের জীবনচক্র কিংবা রক্তের পাঠশালা। বিদ্যুতের মতো চমকে উঠলাম বারবার, প্রতিবার। কেন চমকে উঠলাম এবার সেই কথাই বলি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বেসিনে যেমন মুখ ধুতে যাই তেমনই ধুচ্ছিলাম, চোখ বুজে মাথা নিচু করে। এখনো অনেকটা ঘুম দু চোখে লেগে আছে যেন। শুলেই আবারও নতুন করে ঘুমিয়ে পড়ব, কিন্তু উপায় নেই। অফিস যেতে হবে, বাজার করতে হবে, চা খাওয়ার সময় গিন্নি শুনিয়ে দেবে আজকের বাজারের লম্বা ফর্দ। আমাকে সেগুলো আনতে হবে। তারপর গ্যালোপিং ট্রেনের মতো পোঁদে গু নিয়ে পড়িমড়ি ছুটে আসবো বাসায়, সোজা বাথরুমে প্রথম স্টপ, তারপর দ্রুম দারুম ঠাস ঠুস। তো যা বলছিলাম, সেই অবস্থায় চোখে জল দিতে ঘুম একদম পাখির মতো বিলকুল উধাও হয়ে গেল। চোখ জোড়া দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। তারপরই চমকে ওঠার পালা। স্পষ্ট দেখলাম কল থেকে জলের বদলে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। কি ব্যাপার? কেন এমন হচ্ছে? জলের বদলে রক্ত? কার রক্ত? আমার না অন্য কারোর? যদি আমার হয় তাহলে তো জ্বালা যন্ত্রণা থাকবে, তাও তো নেই, বিলকুল নেই। নিমেষে ফর্সা মুখটি আরও লাল হয়ে উঠল আরও কঠিন এবং ভয়ঙ্কর। বেসিনের আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। আমি কি সেই ছাপোষা নিরীহ প্রাণীগোছের চিনু ঘোষ? বিস্ময় এবং প্রশ্ন কপালের ভাঁজে ভাঁজে দুটি প্রশ্ন চিহ্ন যুগপৎ ঝুলছে আমার চোখের সামনে। বেসিনের কল খোলা, হড়বড়িয়ে জলের বদলে স্রোতের মতো রক্ত গড়িয়ে পড়ছে ননস্টপ, যেন অনন্তকাল ধরেই চলছে এই ধাবমান রক্তের স্রোত। বন্দনা ঘরের কাজ করছিল, বন্দনা আমার স্ত্রী। চিৎকার করে ডাকলাম,
যখন চিৎকার করি কিংবা রেগে যাই তখন আদরের বনু নিমেষে বন্দনা হয়ে যায়। সেইভাবেই আবার চিৎকার করে ডাকলাম, এই বন্দনা, শুনছো? এদিকে আসো শিগগির, জলদি জলদি। তারপর বন্দনা কাছে আসতেই হড়বড়িয়ে বললাম, দেখো তো আমাকে, ঠিক দেখছো? হ্যাঁ, একদম পারফেক্ট। আর জলের রঙটা? হ্যাঁ, সেটাও ঠিক, একদম পারফেক্ট, যেমন হয় আর কি। বলতে বলতে বন্দনা নিজের কাজে ব্যস্ত হয়ে উঠল। কিন্তু আমার মনে হচ্ছে কথা শেষ না করে আবার বেসিনের আয়নার দিকে তাকাই। যথারীতি মুখটি আমার লালবর্ণ হয়ে আছে এখনো। তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুখ মুছি, তবুও যায় না রক্তের ছোপ, ছোপের দাগ। মুহূর্তে মুখটা চ্যাটচ্যাটে হয়ে যায়, তার মানে রক্ত শুকিয়ে এখন কালো হয়ে গেছে। তারপর দেখতে দেখতে আমার চোখের সামনে সারা মাথা জুড়ে নিমেষে একটি অদ্ভুত মুখোশ তৈরি হয়ে গেল। বেশ বুঝতে পারছি আমার গাল, কপাল, ঠোঁট কেমন খড়খড়ে লাগছে। আর এও স্পষ্ট বুঝতে পারছি আমার মুখের চামড়ার ওপর কি যেন চেপে বসেছে। নিজের কাছে নিজেই অচেনা হয়ে গেলাম মুহূর্তে। আমার মুখের মধ্যে কোনো কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আবারও বন্দনার কাছে আসি, সাবলীলভাবে প্রশ্ন করি, আমার মুখে কোনো পরিবর্তন দেখছো? কই না তো। বন্দনার চোখে মুখে বিস্ময়ের চিহ্ন প্রকট। তারপর ক্ষণিকের পর্যবেক্ষণ করে বলল, শুধু এইটুকু বুঝতে পারছি তুমি দাড়ি কামাওনি গত কয়েকদিন। বন্দনা যে কি বলছে কিছুই শুনতে পেলাম না। দেখলাম তার ঠোঁটজোড়া নড়ছে শুধু। আবার আয়নার কাছে চলে এলাম। স্পষ্ট দেখতে পেলাম একটা অদ্ভুত মুখোশ আমার সারা মুখে দারুণভাবে তৈরি হয়ে চেপে বসেছে। একমাত্র আমিই বুঝতে পারছি, কেউ বিশ্বাস করবে না, এমনকি বন্দনাও। আমি নিঃশব্দে এক এক করে আমার ফ্ল্যাটের সব কল খুলি। হ্যাঁ, ঠিকই দেখছি, জলের বদলে রক্ত গড়িয়ে পড়ছে সব কল থেকে, গড়িয়ে পড়ছে প্রচণ্ড বেগে। ভাবলাম পাশের ফ্ল্যাটের মিস্টার বিশ্বাসবাবু কিংবা সত্যবাবুকে গিয়ে বলি আপনার কলে জলের বদলে রক্ত পড়ছে কিনা। চেপে গেলাম, চেপে যাওয়াই ভালো, যদি কিছু মনে করে আলফাল কথা বলে। আমার ডান হাতের তালুতে পরিষ্কার রক্তের দাগ, 5 আঙুলের ফাঁকে ফাঁকে নখের আনাচে কানাচে রক্ত লেগে রয়েছে। হাতটা নিজের চোখের সামনে মেলে ধরি, উল্টে পাল্টে দেখি দুহাতের তালুতে রক্তের প্রলেপ স্পষ্ট। জিভ ঠেকাই, রক্তের নোনতা স্বাদ মালুম হলো। একবার ভাবলাম বন্দনাকে বলবো। বন্দনাকে বলা কি ঠিক হবে? বন্দনা গুরুত্ব দেবে কি? এইরকম 7-5 প্রশ্ন মগজের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। ঘরের বড় আয়নার সামনে গিয়ে দাঁড়াই, নিজের মাথাটা স্পষ্ট হয়ে ওঠে না এখন আর। কেবল শরীরের ওপর একটা শক্তপোক্ত রক্তবর্ণ অদ্ভুত মুখোশ চেপে বসেছে, যার রং ভয়ঙ্কর লাল। শুধু লাল নয়, কালো রঙের মিশেলের এক অদ্ভুত রূপ। মুখোশটা কি খুব পুরানো, নাকি এতদিন শরীরের ভিতর লুকোনো অবস্থায় ছিল? আচ্ছা, এই রকম আজব মুখোশ কি প্রত্যেক মানুষের শরীরে কোনো না কোনোভাবে লুকিয়ে আছে? হতে পারে, আবার নাও হতে পারে। তবে না হওয়াটাই বুঝি স্বাভাবিক। 2, এইভাবে আমাকে যখন এখন অফিসে যেতে হবে, গুতোগুতি করে বাসে উঠতে হবে, তারপর দাদা একটু সাইড দিন করতে করতে সামনে বসে থাকা মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে। তারপরও ছিপ ফেলে দাঁড়িয়ে অপেক্ষা, ফাতনা কখন নড়বে, সামনে বসা মানুষটি বোধ করি নাববে, কিন্তু নট নরণচরণ, ভাত ঘুমে কেলসে আছে। তাহলে অন্য জায়গায় টোপ ফেলা যেতে পারে। ইতিউতি তাকিয়ে তার প্রচেষ্টা চলতেই থাকে। ছকে ফেলা রোজকার রুটিন। প্রতিদিনের চেনা মানুষগুলো আমার এই রূপ দেখে কি বলবে জানি না। অন্য কোনো নামেও ডাকতে পারে, ভজহরি, হরিপদ বা অন্য নামে। আশ্চর্য হবার কিছু নেই। আমার মাথায় এখন আর একটিও চুল নেই, কান নেই, নাক নেই, ঠোঁট নেই, কপালের ভাঁজ নেই, ভ্রু নেই। শুধু চোখের ভেতর গভীর এক অন্ধকার আছে, অনেকটা সুড়ঙ্গের মতো। সেই অন্ধকারের ভেতর দিয়ে আমি সবাইকে স্পষ্ট দেখতে পারছি, চিনতেও পারছি। অন্যেরা কি বলছে কেবল বুঝতে পারছি না।
আবার বন্দনাকে ডাকি। সে রান্না করছিল, রান্না ফেলে কাছে আসে, প্রশ্ন করে, কি বলছো? না, কিচ্ছু না। তাহলে ডাকলে কেন? বন্দনারও আবার বিরক্তির প্রশ্ন। তাহলে কেন ডাকলাম বন্দনাকে? স্ত্রীর দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করি, উত্তর পাই না। বন্দনা তবুও বলে, আর ডাকবে না, আমার অনেক কাজ আছে, এবার ভাত বসাবো, তুমি খেয়ে অফিস যাবে। বন্দনা চলে যায়। ও কি বলে গেল বুঝতে পারলাম না। বন্দনার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। বন্দনার পাছার মাংসের দলাটা এতটা ঝুলে গেছে তা আগে কখনো এমনভাবে দেখিনি। ভয়ঙ্করভাবে ঝুলছে, দুলছে, একটা নির্দিষ্ট তালে তালে দুলছে এক নাগাড়ে, যেন অদৃশ্য কেউ মুষ্টি যুদ্ধ করছে। সে কি বন্দনা স্বয়ং? কিন্তু কার সঙ্গে? জানি না আমি। তারপর চিৎকার করে বললাম, বন্দনা, তুমি একটু সাবধানে থেকো। কেন? বন্দনা ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে। ভুরুর ইঙ্গিতে বুঝতে পারি ও কি বলছে। আমি চলে যাওয়ার পর বাড়িতে একা থাকো, তাই বললাম। বন্দনা আর কিছু বলল না, বরং একটা অদ্ভুত হাসি বাতাসে ছড়িয়ে রান্নাঘরে চলে গেল। 3, অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরুলাম। কেউ কি আমার দিকে তাকিয়ে আছে? সজাগ দৃষ্টিতে আমি চারপাশে তাকাই। আমার পরিচিত একজন, যার নাম বিপ্লব মিত্র। এখন তাকে অন্যরকম লাগছে দেখতে। কার মতো লাগছে এই মুহূর্তে বলতে পারবো না, তবে এটা ঠিক, একটি পরিচিত মানুষের মুখের আদলের মতো লাগছে। সে আমার কাছে আসে, তারপর খেজুরি করে। চললেন? হ্যাঁ ভাই, চললাম। রোজ এই এক কথা বলেন কেন মশাই? পট করে বলেও ফেললাম বটে, কিন্তু সেই পরিচিত আদলের মুখটা আমার পিছু ছাড়ে না, কিছুতেই না। হে হে করে পরিচিত জন্তুর মতো হাসে। তারপর আমার পিছু পিছু কিছুক্ষণ চলার পর মানুষের ভিড়ে মিশে যায়। অফিসে আসতেই আরেক কাণ্ড। বসকে মনে হলো ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি আবার এও মনে হলো মেহবুব ব্যান্ডের পান্ডা লে হালুয়া। বসের চেম্বারের সামনে চেয়ারে বসে যে লোকটি সারাক্ষণ খৈনি ডলছে তাকে মনে হলো মিস্টার মোদি। তাজ্জব ব্যাপার। তারপর কমন রুমে ঢুকতেই সব চেনা পরিচিত কলিগদের অন্যরকম মনে হতে লাগলো, যেন এক একজন বিশ্ব রাজনীতির তাবড় তাবড় প্রভাবশালী ব্যক্তিত্ব, ধনপতি, ক্রোড়পতি আমার চোখের সামনেই বসে আছেন। তারা সবাই পায়ের ওপর পা তুলে নানা রকম আলোচনা করছেন। সবটাই বিশ্ব রাজনীতি নিয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, সূচির 190 বছর জেল শুনে বেশ কয়েকজন দেখলাম হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আর কি বলতে গেলে কেউ কোনো কাজ করছে না। বুঝতে পারলাম অস্ত্র কেনা বেচা, দখলদারি আর দাঙ্গা, এই 3টি বিষয় নিয়ে গভীর আলোচনা চলছে। আসলে এটাই মুখ্য বিষয়, মুখ্য ইস্যু। আমাকে দেখে সবাই নতুন করে এগিয়ে এলো, একের পর এক হ্যান্ডশেক করতে লাগলো। আসলে আমি যে চিনু ঘোষ, সাকিন দক্ষিণ কলকাতার চণ্ডী ঘোষ রোডের এদো গলিতে, এই কথাটা কিছুতেই বোঝাতে পারলাম না। আমার মতো কোটি কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে আছে, থাকবেও চিরকাল। তো তাতে হয়েছেটা কি? বলতে বলতে আমার ডান হাতটা খুলে নিয়ে গেল মিস্টার পুতিন। তারপর দেখলাম সবার মাঝে আমার ডান হাতটা প্রত্যেকের হাতে হাতে ঘুরছে, হ্যান্ডশেক করছে। তারপর শেষ ব্যক্তি মিস্টার কিম জং হ্যান্ডশেক করে আমার ডান হাতটি যথাস্থানে লাগিয়ে দিয়ে বলল, আপনার জন্য অপেক্ষা করছেন মিস্টার ট্রাম্প। কি বলল বুঝতে পারলাম না আমি, তবুও প্রশ্ন ছুড়ে দিলাম, কেন? সে তো জানি না ভাইটু আমার। তারপর আমার টেবিলে ফোন বেজে উঠতেই কে একজন বলে উঠল, ওই যে ডাকছে বোধহয় আপনাকে, বলুন বাথরুমে গেছে। বলতে বলতে আমি সত্যি সত্যি বাথরুমে চলে আসি। আয়নায় নিজেকে ভালোভাবে দেখার চেষ্টা করি। সকাল থেকে উদাও হয়ে যাওয়া নিজের মাথাটাকে নতুন করে খোঁজার চেষ্টা করি, খুঁজেও পাই। যথারীতি মাথাটা প্রবলভাবে হেসে ওঠে। সেই হাসিতে কোনো শব্দ বা সুর নেই, অনেকটা কান্নার মতো। সেই শব্দটুকুও প্রকাশ পায় না।
আমি একটু অবাক হই না। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে হাসিটি মুছে ফেলি। তারপর খুব গম্ভীর হয়ে যাই, অনেকটা মহাত্মা গান্ধীর মতো। আমাকে একটা কিছু বলতে হবে, প্রতিবাদ করতে হবে, কিন্তু কিভাবে বলবো ভাবতে ভাবতে বেসিনের কল খুলতেই স্পষ্ট দেখলাম এখানেও জলের বদলে রক্ত গড়িয়ে পড়ছে। কল বন্ধ করতে ভুলে গেলাম। বেসিনে উপ বেসিন উপচে মেঝেতে গড়িয়ে পড়ছে তাজা তাজা রক্ত। দরজার ওপারে বাঞ্চোতদের হা হা হাসি, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। এখন আর আগের মতো চমক লাগলো না। এই গল্পটি 2022 সনে দেখা পত্রিকায় প্রকাশ পেয়েছিল। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই মতামত দেবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওয়ান ম্যান আর্মি আমি। নিয়মিত আমার যেমন লেখা পাঠ করব, তেমনি অন্যের লেখাও আমি পাঠ করব। আর একটা কথা যেটা ভুলে গেছি বলতে, এই পত্রিকাটি সম্পাদক শ্রী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়। খুব ভালো পত্রিকা, ভীষণ ভালো পত্রিকা। এইসব পত্রিকায় গল্প লিখে, কবিতা লিখে আনন্দ পাই খুব। ভালো থাকবেন আপনারা। নমস্কার।